আসসালামু আলাইকুম। ক্লাস 8 তোমাদের আজকে একটা নতুন অধ্যায় আমরা শুরু করছি। অধ্যায় 9, অন্তঃক্ষরা গ্রন্থি ও বয়ঃসন্ধি। চ্যাপ্টারের নাম হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি ও বয়ঃসন্ধি। অন্তঃক্ষরা গ্রন্থি ও বয়ঃসন্ধিতে আমরা নতুন কিছু জিনিস জানবো। দেখো, তোমাদের বইতে অনেক রকম গল্প আছে, সেই গল্পগুলো পড়বে। যেমন ধরো, গল্প 1-এ দেওয়া রয়েছে যে একটি ছেলে আয়নাতে মুখ দেখছে এবং সে দেখছে কি যে তার কোপের রেখা দেখা দিয়েছে। একটা ছেলে ছোট থেকে আস্তে আস্তে বড় হতে থাকে এবং কিভাবে সে বড় হয় না, দেখে যে তার গোঁপদাড়ি গজাতে শুরু করেছে, গলার স্বরের পরিবর্তন হচ্ছে, এই ধরনের পরিবর্তন সে কিন্তু দেখছে। দ্বিতীয় গল্পতে আছে, দেখবে যে কতগুলো ছেলে খেলা করছে, তো সেই কোনো একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছে। তো দৌড়ের পরে তার হৃৎপিণ্ড খুব জোরে জোরে ধুকপুক করছে, ভীষণ হাঁপাচ্ছে, ঘাম হচ্ছে, জিভ শুকিয়ে যাচ্ছে, এরকম কিছু সিমটম দেখা যাচ্ছে। গল্প 3-তে দেখবে আছে যে তোমাদেরই একটা বন্ধু, সে সার্কাস দেখতে গেছে, বা তোমরাও দেখতে পাও। সার্কাসে দেখবে একটা মানুষ, অনেক লম্বা মানুষ থাকে, আবার যাদেরকে জোকার বলি ছোট ছোট মানুষ থাকে। তো এসব দেখে ওর খুব মজা হয়েছে। এরকম মানুষের মধ্যে আমরা দেখতে পাই খুব লম্বা মানুষ, আবার অতিরিক্ত লম্বা, আবার অতিরিক্ত বেটে। গল্প 4-এ যে ঘটনাটা রয়েছে, যে ছোট্ট মেয়ে রাবেয়া, সে কী করছে না, শরবত কিনে খাচ্ছে, কিন্তু ওর মা বারণ করছে শরবতে চিনি না মেশাতে। কেন কি, তার চিনি খেলে মানে তার প্রবলেম হবে। কি প্রবলেম হবে না, দেখো আমরা জানি ডায়াবেটিস হলে চিনি খাওয়া বারণ থাকে, এরকম কিছু ওর অসুবিধা রয়েছে, যার জন্য তাকে চিনি দিতে বারণ করা হচ্ছে। গল্প 5-এ কি দেখছি না, গল্প 5-এ চায়নার গল্প রয়েছে। সে কি না, খুব ছোট্ট মেয়ে চায়না, সে অল্পতেই ক্লান্ত হয়ে যায়, ঘুমিয়ে পড়ে, তার গলার সামনেটা কিছুটা উঁচু উঁচু সে ফিল করে, এরকম কিছু পরিবর্তন দেখছি। তাহলে শরীরের নানা ধরনের পরিবর্তন এখানে আমরা দেখলাম। একটা পরিবর্তন কি দেখলাম, উচ্চতার যে পরিবর্তন, উচ্চতা কি হচ্ছে, কেউ অনেক বেশি উচ্চতা, অনেক জায়গায় দেখছি অনেক বেশি, আবার দেখছি অনেক কম উচ্চতা, তার মানে এর উচ্চতা অনেকটা কম, এই ধরনের পরিবর্তন দেখছি। 2 নম্বর হচ্ছে ওজনের পরিবর্তন কি দেখছি না, ওজন কমে যাচ্ছে বা ওজন বেড়ে যাচ্ছে, এই ধরনের পরিবর্তন আমাদের শরীরে হতেই থাকে। বিভিন্ন মানুষের বিভিন্ন রকম পরিবর্তন হতে থাকে। 3 নম্বর হচ্ছে কণ্ঠস্বর। কণ্ঠস্বর কি হচ্ছে না, যখন সে ছোট থাকে তার গলা অনেক সরু থাকে, কিন্তু যত ছেলেদের ক্ষেত্রে যত বড় হতে থাকে কণ্ঠস্বর কি হতে থাকে, বদল হতে থাকে, মানে পুরুষালী কণ্ঠস্বর, মানে কণ্ঠস্বরের পরিবর্তন হয় বড় হওয়ার সাথে সাথে। নেক্সট কি পরিবর্তন হচ্ছে, পেশির গঠন। পেশির গঠন কি হয় না, পেশির গঠন আস্তে আস্তে ছোটোবেলায় তার পেশিগুলো যেরকম ছিল, পেশি অনেক সুগঠিত হতে থাকে। তো এই ধরনের অনেক পরিবর্তন আমরা আমাদের শরীরে দেখতে পাই, বা বিভিন্ন জনের শরীরে এই ধরনের পরিবর্তনগুলো ঘটতে থাকে। তো দেখো, ওজন, উচ্চতা, কণ্ঠস্বরের বেশ কিছু পরিবর্তন ঘটছে। আচ্ছা, এবার তোমাদের মনে প্রশ্ন উঠতেই পারে যে এই ধরনের নানা শারীরিক পরিবর্তনের কারণ কি? এই ধরনের পরিবর্তন কি শুধুই শরীরের হয়, নাকি মনেও পরিবর্তন হয়? আমরা বড় হওয়ার সাথে সাথে আমাদের কিন্তু মনেও অনেক পরিবর্তন ঘটে। সেই পরিবর্তনগুলো কি, দেখো, আমাদের কখনো ভীষণ রাগ হয়, কান্না পায় কোনো কারণে, হিংসা হয় কোনো কিছু দেখলে খুব ভালো লাগে,
আবার অনেক সময় অভিমান হয়। এই যে মনের নানা রকম পরিবর্তন, এগুলোও কিন্তু বড় হওয়ার সাথে সাথে আমাদের এই মানসিক পরিবর্তনও হতে থাকে। তাহলে এই সমস্ত পরিবর্তনের সাথে সাথে মানসিক পরিবর্তনও হতে থাকে। মানসিক পরিবর্তন, রাগ, দুঃখ, হিংসা, ভয়, কান্না, এই ধরনের পরিবর্তন হতে থাকে। তো দেখো, এই যে নানা পরিবর্তন ঘটে, এই পরিবর্তনগুলো কে নিয়ন্ত্রণ করে বা এই পরিবর্তনগুলো হয় কেন? তো এটা জানার আগে আমাদের জানতে হবে যে আমাদের শরীরে এক ধরনের পদার্থ খরিত হয়, খরিত হয়, সিক্রেট করে। সেই পদার্থটির নাম হচ্ছে হরমোন। এই হরমোনই কি করে না, এই ধরনের পরিবর্তনগুলো আমাদের শরীরে ঘটাতে থাকে। তাহলে আমাদের শরীরের নানা ধরনের পরিবর্তন ঘটাতে সাহায্য করে কে? হরমোন। তো আমরা হরমোন এই শব্দটা নতুন পেলাম, এটা সম্পর্কে একটু জানব। দেখো, আমাদের শরীরে এই যে হরমোন, এই হরমোনগুলো আমাদের শরীরে অনেক গ্রন্থি থাকে, সেই গ্রন্থি থেকে খরিত হয়। তো গ্রন্থিতে যাবার আগে হরমোন জিনিসটা কি সেটা নিয়ে আমরা আগে আলোচনা করব, তারপরে গ্রন্থিতে যাব। তো এই হরমোন হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের যে শরীরের পরিবর্তন, শরীরের পরিবর্তন নিয়ন্ত্রণ করে। দেখো, শরীরে এই যে বৃদ্ধি পাচ্ছে ওজন, হজম প্রক্রিয়া, রোগ প্রতিরোধ, রক্তচাপ, মূত্র উৎপাদন, ঘাম তৈরি, এই এমনকি হৃদযন্ত্র ঠিক রাখতেও কিন্তু এই হরমোন আমাদের সাহায্য করে থাকে, সক্রিয় ভূমিকা নেয়। ভালো লাগা, মন্দ লাগা, হাসি, কান্না সবই নিয়ন্ত্রণ করে হরমোন। তাহলে হরমোন হচ্ছে একটা রাসায়নিক পদার্থ। রাসায়নিক পদার্থ কেন বলবো না, যে পদার্থ রাসায়নিক পরিবর্তন ঘটাতে সাহায্য করে তাকে রাসায়নিক পদার্থ বলবো। তাহলে হরমোন হচ্ছে এক ধরনের জৈব রাসায়নিক পদার্থ, যেটা নির্দিষ্ট কোষ সমষ্টি থেকে খরিত হওয়ার পর দেহ তরল দ্বারা পরিবাহিত হয়ে বিভিন্ন কলাকোষে গিয়ে পৌঁছায় এবং তার কার্য সম্পাদন করে, এবং কার্য সম্পাদন করার পর নিজে ধ্বংস হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে হরমোন। তাহলে হরমোন কাকে বলবো আগে একটু লিখি। হরমোন হচ্ছে, সংজ্ঞা যদি বলি তাহলে বলবে যে জৈব, অনেক সংজ্ঞা বিভিন্ন বইতে পাবে, আমি ইজি করে একটা ছোট করে জাস্ট লেখাচ্ছি, যে জৈব রাসায়নিক পদার্থ, যে জৈব রাসায়নিক পদার্থ কি করে না, জীবদেহের, দেখো জীব কেন বলছি, কারণ উদ্ভিদ প্রাণী দুজনাদেরই হরমোন থাকে, ওই জন্য জীবদেহের বলা হচ্ছে, প্রাণীদেহ বলা হচ্ছে না। জীবদেহের নির্দিষ্ট কোষ সমষ্টি থেকে সংশ্লেষিত হওয়ার পর দেহ তরল মানে ব্লাডের মাধ্যমে, দেহ তরলের মাধ্যমে নির্দিষ্ট কোষে পৌঁছায়, কার্য সম্পাদন করে ও কার্যের পর ধ্বংসপ্রাপ্ত হয়। তাহলে দেখো, এখান থেকে আমরা বুঝলাম যে এটা একটা জৈব রাসায়নিক পদার্থ যা জীবদেহের নির্দিষ্ট কোষ থেকে সংশ্লেষিত হচ্ছে, তার মানে এটা সংশ্লেষিত হওয়ার কোষ নির্দিষ্ট, এবং যেখানে ধরো এটা কোষ, এই কোষ থেকে হরমোন বেরোচ্ছে, তো খরিত এই কোষ থেকে হওয়ার পর
ওখানে কাজ করে না, ওখান থেকে দূরবর্তী জায়গায় গিয়ে ক্রিয়া করে, অর্থাৎ যে কোষে গিয়ে কাজ করবে সেখানে গিয়ে কাজ করছে এবং কার্য করার পর ধ্বংসপ্রাপ্ত হয়, আবার যখন প্রয়োজন হয় আবার তখন হরমোন খরিত হয়। এটাই হচ্ছে হরমোনের একটা বৈশিষ্ট্য, যে এটা কার্যের পর ধ্বংসপ্রাপ্ত হয়, আর যেখানে উৎপন্ন হয় বা খরিত হয় সেখানে কাজ করে না, সেখান থেকে দূরবর্তী স্থানে গিয়ে ক্রিয়া করে। যেমন ধরো উচ্চতার জন্য যে দায়ী হরমোন তাকে বলা হচ্ছে গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন, এই হরমোন তোমরা যখন ক্লাস 10-এ উঠবে তখন ইন ডিটেলসে আমি পড়াবো, এখন জাস্ট তোমাদেরকে একটা কনসেপ্ট দিচ্ছি। এই গ্রোথ হরমোন কি করে? গ্রোথ অর্থাৎ বৃদ্ধি হরমোন, এটা বৃদ্ধি উচ্চতা বাড়াতে সাহায্য করে। তো এই হরমোন খরিত হয় কোথা থেকে না, আমাদের শরীরের প্রায় 80% হরমোনই আমাদের মস্তিষ্কে অবস্থিত একটা গ্ল্যান্ড আছে বা একটা গ্রন্থি আছে, যার নাম হচ্ছে পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি, এই পিটুইটারি গ্রন্থি থেকেই আমাদের ম্যাক্সিমাম হরমোনগুলো খরিত হয়। গ্রোথ হরমোনের নাম হচ্ছে STH, সোমাটোট্রপিক হরমোন। তো এরা পিটুইটারি থেকে খরিত হয়। নিয়ে দেখো, পিটুইটারিতে খরিত হচ্ছে, তাহলে কাজ করছে না পিটুইটারিতে, সেখান থেকে রক্তের মাধ্যমে বাহিত হয়ে আমাদের শরীরে উচ্চতা বাড়াতে সাহায্য করে, অর্থাৎ আমাদের হাড়ের বৃদ্ধি ঘটাচ্ছে, পেশির বৃদ্ধি ঘটাচ্ছে, নিয়ে উচ্চতা বাড়াতে সাহায্য করছে। তো দেখো, যেখানে খরিত হয় সেখান থেকে দূরবর্তী স্থানে গিয়ে কাজ করে। এবং এটা রাসায়নিক পদার্থ, কারণ এই পরিবর্তনগুলো স্থায়ী পরিবর্তন। কারণ তোমার যদি গ্রোথ বেড়ে যায়, তোমার কখনোই জ্ঞানা হতে পারবে না, বেটে হতে পারবে না, আবার যে বেটে মানুষ সে আর কখনোই লম্বা হতে পারবে না। তো এই ধরনের পরিবর্তন হচ্ছে রাসায়নিক পরিবর্তন। আমাদের দেহে আরেক ধরনের পরিবর্তন বা সংযোগ, এটা রাসায়নিক। এই দেখো, এই হরমোনের দ্বারা আমাদের শরীরের যে রাসায়নিক পদার্থগুলো খরিত হচ্ছে সেগুলো রক্তের মাধ্যমে সারা দেহে পৌঁছাচ্ছে। তার মানে কি, সারা দেহের মধ্যে একটা সামঞ্জস্য রক্ষা হচ্ছে। তো সেই জন্য হরমোনকে বলা হচ্ছে রাসায়নিক দূত বলা হয়, বা রাসায়নিক সমন্বয়কারী বলা হয়, রাসায়নিক বার্তাবাহকও বলা হয়। কারণ আমাদের শরীরের মধ্যে রাসায়নিক প্রক্রিয়ায় এটা কি করছে না, সমন্বয় সাধন করছে। আর এক ধরনের সমন্বয় সাধন আমাদের শরীরে হয়, সেটাকে বলা হচ্ছে ভৌত সমন্বয়ক বা ভৌত দূত বলতে পারো, বা ভৌত সমন্বয়ক। মানে রাসায়নিক পরিবর্তন একবার ঘটে গেলে আর সেটাকে ফিরিয়ে আনা সম্ভব নয়, কিন্তু এই ভৌত পরিবর্তন বা ভৌত সমন্বয়ক সাধন হয়, এটা আবার আগের অবস্থায় ফিরে আসে। মানে এটা কে করে না, আমাদের শরীরে যে স্নায়ু আছে বা নার্ভ আছে সে এটা করে থাকে। মানে ধরো, তোমার পায়ে কাঁটা ভুগলো, তুমি সেটাকে ফিল করতে পারলে, তোমার আবার তুমি কাঁটাটাকে বের করে নিলে, তোমাদের এই যে ফিল করাটা, এই ফিল করাই কি না, স্নায়ু। তোমার ঘরে কলিং বেল বাজছে, তুমি গিয়ে দরজাটা খুলে দেবে, তো কলিং বেল যে শুনছো কানে, সে মস্তিষ্কে একটা কি বলবো, উত্তেজনার সৃষ্টি হচ্ছে যে তুমি দরজাটা খোলো। নিয়ে এই যে জিনিসটা পরিবর্তনটা করছে, এটা স্নায়ুর দ্বারা হয়। তাই স্নায়ুর মাধ্যমে পরিবর্তন হয়, এবং কার মাধ্যমে হয় না, হরমোনের মাধ্যমে। তাহলে হরমোন হচ্ছে রাসায়নিক সমন্বয়কারক, আর ভৌত সমন্বয়কারক হচ্ছে স্নায়ু বা নার্ভ। এটা একটা স্নায়বিক সংযোগ স্থাপন হয়। তো দেখো, তাহলে হরমোন আমরা বললাম যে সে যেখান থেকে খরিত হয় সেখান থেকে নির্দিষ্ট কোষে গিয়ে কাজ করে, মানে তার একটা লক্ষ্য কোষ থাকে বা গ্রাহক কোষ থাকে, সেখানে কাজ করে এবং কার্যের পরে নিজে ধ্বংস হয়ে যায়। তো এই সমস্ত হরমোন কাজগুলো করে থাকে। এবার আমরা এই হরমোন যে খরিত হচ্ছে কোথা থেকে, অনেকগুলো বলছি, কোষগুচ্ছ থেকে, নির্দিষ্ট কোষ সমষ্টি বা কোষগুচ্ছ থেকে খরিত হয়। তো এই কোষগুচ্ছগুলোকে দুটো নামে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি আর একটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। তাহলে হরমোন খরিত হয় কোথা থেকে না, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। এই অন্তঃক্ষরা গ্রন্থি কি, বহিঃক্ষরা গ্রন্থি কি, এই কনসেপ্ট আমরা এখন নেব। তাহলে হরমোন খরিত হচ্ছে কোথা থেকে না, কোষ সমষ্টি। এই কোষ সমষ্টিগুলোকে বলা হচ্ছে গ্রন্থি। আমাদের শরীরে 2 রকম গ্রন্থি আছে, ক্লাস 8-এর লেভেলে আমরা জানবো।
যখন হায়ার স্টাডি করবে আরও বড় হবে, এগুলো আরও ইন ডিটেলসে তোমাদেরকে আমি বোঝাবো তখন। দেখো, তাহলে আমরা গ্রন্থির ভাগগুলো করে ফেলি। আমাদের শরীরে মেনলি 3 ধরনের গ্রন্থি থাকে। 2 ধরনের না বলি, 3 ধরনের গ্রন্থি বলি। একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, একটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি, আর একটা নাম হচ্ছে মিশ্র গ্রন্থি। কি নাম? মিশ্র গ্রন্থি। আর একটা হচ্ছে মিশ্র গ্রন্থি। দেখো, অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে, বহিঃক্ষরা গ্রন্থি কাকে বলে এবং মিশ্র গ্রন্থি কাকে বলে সেটা আমরা জানব। অন্তঃক্ষরা মানে বুঝতে পারছো, যেটা অন্তঃক্ষরা নামটার মধ্যে যে সমস্ত গ্রন্থি নিঃসৃত পদার্থ কি করছে না, এই ধরনের গ্রন্থি থেকে যে সমস্ত পদার্থগুলো ক্ষরিত হয়। আচ্ছা, এদের আর একটা নাম আছে, অন্তঃক্ষরা বহিঃক্ষরা গ্রন্থি, সেই নামগুলো আমরা লিখে নিই। বহিঃক্ষরার অন্তঃক্ষরার নাম হচ্ছে এন্ডোক্রাইন, এন্ডোক্রাইন গ্ল্যান্ড, বহিঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আর বহিঃক্ষরা গ্রন্থি বা এক্সোক্রাইন, এক্সোক্রাইন গ্ল্যান্ড। আর যেটা মিশ্র গ্রন্থি সেটাকে কি বলবো না, এটা হচ্ছে মিক্সড গ্ল্যান্ড। দেখো, অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত পদার্থ থেকে যে রস ক্ষরিত হয় তারা সরাসরি রক্তে মেশে, মানে এই গ্রন্থির কোনো নালী নেই। এরা এই গ্রন্থি নিঃসৃত রস কার মাধ্যমে, তাহলে রক্তের মাধ্যমে, রক্তের মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্য কোষে পৌঁছায়। অর্থাৎ এই গ্রন্থির কি নেই, কোনো নালী নেই। অর্থাৎ কি না, যে গ্রন্থি মিশ্রিত ক্ষরণ পদার্থ কি হয় না, কোনো নালীর মাধ্যমে পরিবাহিত না হয়ে কি হয় না, রক্ত রসের মাধ্যমে কি হয়, পরিবাহিত হয়ে নির্দিষ্ট কলাকোষে পৌঁছায়। সেই ধরনের গ্রন্থিকে বলা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। এই অন্তঃক্ষরা গ্রন্থির আরও একটি নাম আছে, যেহেতু নালী নেই সেই জন্য বলা হয় অনাল গ্রন্থি। তাহলে অনাল গ্রন্থি কাকে বলে বোঝা যাচ্ছে, যে গ্রন্থি নিঃসৃত রস বা পদার্থ কোনো নালী ছাড়াই রক্ত রসের মাধ্যমে সরাসরি নির্দিষ্ট লক্ষ্য কোষে পৌঁছায়, সেই ধরনের গ্রন্থিকে বলা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। আর এই অন্তঃক্ষরা থেকেই গ্রন্থি থেকেই কি ক্ষরিত হয়, হরমোন। সমস্ত হরমোনগুলো ক্ষরিত হয় অন্তঃক্ষরা গ্রন্থি থেকে। যেমন একটু আগে আমি বললাম পিটুইটারি, এই পিটুইটারি কিন্তু একটা অন্তঃক্ষরা গ্রন্থি। এরকম অন্তঃক্ষরা গ্রন্থির অনেক উদাহরণ আছে, যেমন হচ্ছে পিটুইটারি বললাম, পিটুইটারি। নেক্সট হচ্ছে তোমার অ্যাড্রিনালিন, অ্যাড্রিনালিন। তারপরে তোমার থাইরয়েড গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি। ঠিক আছে, এই ধরনের গ্রন্থিগুলো হচ্ছে তোমার কি না, আচ্ছা অ্যাড্রিনালিন তো হরমোনের নাম, তাহলে এটা অ্যাড্রিনাল গ্রন্থি লেখা উচিত, অ্যাড্রিনাল, অ্যাড্রিনাল গ্রন্থি। এগুলো হচ্ছে সব অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ। পিটুইটারি, অ্যাড্রিনাল, থাইরয়েড, এগুলো হচ্ছে সব অন্তঃক্ষরা গ্রন্থি। নেক্সট হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। তাহলে এর উল্টোটা হবে,
এর তাহলে এক্সোক্রাইন গ্ল্যান্ডের এর তাহলে নালী থাকবে। তাহলে এই গ্রন্থি নিঃসৃত রস বা পদার্থ নালী পথে বাহিত হয়ে কি হয়, নির্দিষ্ট জায়গায় বা নির্দিষ্ট কোষে বা এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছায়। এই ধরনের গ্রন্থিগুলোকে বলা হচ্ছে বহিঃকরা বা এক্সোক্রাইন গ্ল্যান্ড বা সনাল গ্রন্থি। সনাল গ্রন্থি, কারণ এদের কি আছে, নালী আছে, নালিকা আছে, নালীযুক্ত বলে সনাল, স মানে উপস্থিত, তাই না? তাহলে এদেরকে বলা হচ্ছে সনাল গ্রন্থি। তাহলে যে গ্রন্থি নিঃসৃত পদার্থ নালিকার মাধ্যমে গ্রন্থি থেকে বেরোনো রস এক জায়গা থেকে আর এক জায়গায় যায়, সেই ধরনের গ্রন্থিকে বলা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি বা এক্সোক্রাইন গ্ল্যান্ড। যেমন হচ্ছে এক্সাম্পল হচ্ছে কি, লালা গ্রন্থি এর একটা উদাহরণ, ঠিক আছে? এছাড়াও লালা গ্রন্থি থেকে কী হয়, লালা গ্রন্থি থেকে লালা রস বের হয়। এছাড়া পাকস্থলীর যে গ্রন্থি সেখান থেকে পাক রস বের হয়। এগুলো হচ্ছে সব বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ। বহিঃক্ষরা থেকে মেনলি হরমোন খরিত হয় না, বহিঃক্ষরা থেকে মেনলি সব উৎসেচক খরিত হয়। লালা রসে কী থাকে, লালা গ্রন্থি থেকে কী খরিত হয়, বিভিন্ন উৎসেচক খরিত হয়। পাকস্থলীর গ্রন্থি থেকে বিভিন্ন পাক রস, যেগুলো খাদ্যকে হজম করতে সাহায্য করে, এইসব উৎসেচক খরিত হয়। তাহলে বহিঃক্ষরা গ্রন্থি থেকে মেনলি উৎসেচক খরিত হয়। নেক্সট হচ্ছে মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড। এর উদাহরণটা তাহলে কী হবে, এর সংজ্ঞাটা কী হবে, এই ধরনের গ্রন্থির দুটো পার্ট থাকে, অন্তঃক্ষরা বহিঃক্ষরা, দুটো অংশ থাকে। এই তাহলে যে সমস্ত গ্রন্থি অন্তঃক্ষরা বহিঃক্ষরা দুই ধরনের গ্রন্থি কোষই থাকে, তাদেরকে বলা হচ্ছে মিশ্র গ্রন্থি। এদের নালিকাবিহীন যে কোষ সেখান থেকে হরমোন বের হয়, আর নালিকাযুক্ত কোষ সেখান থেকে উৎসেচক বের হয়, তাকেই বলা হচ্ছে মিশ্র গ্রন্থি। তাহলে মিশ্র গ্রন্থি যে সমস্ত গ্রন্থির কী হয় না, অন্তঃক্ষরা বহিঃক্ষরা দুই ধরনের কোষ নিয়ে গঠিত, তাকে বলা হচ্ছে মিশ্র গ্রন্থি। আর এই মিশ্র গ্রন্থিতে কি থাকে না, তাহলে মিশ্র গ্রন্থি থেকে দু রকমই জিনিস খরিত হবে, উৎসেচকও খরিত হবে প্লাস হরমোন খরিত হবে। এই গ্রন্থির গঠন এমনই থাকে, তাতে বহিঃক্ষরা গ্রন্থিও থাকে, অন্তঃক্ষরা গ্রন্থিও থাকে, দু ধরনের হরমোন উৎসেচক দুটোই খরিত হয়। এর উদাহরণ হচ্ছে অগ্নাশয়। অগ্নাশয় থেকে বিভিন্ন উৎসেচক খরিত হয়, যেটা খাদ্য হজম করতে সাহায্য করে। আবার অগ্নাশয় থেকে হরমোন, যেমন ইনসুলিন, গ্লুকাগন, এই ধরনের হরমোনগুলো খরিত হয়। তাহলে গ্রন্থির কনসেপ্টটা তোমাদের হলো, গ্রন্থি হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে অন্তঃক্ষরা, বহিঃক্ষরা, মিশ্র গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে তার উদাহরণ, বহিঃক্ষরা গ্রন্থি কাকে বলে তার উদাহরণ, মিশ্র গ্রন্থি কাকে বলে তার উদাহরণ অবশ্যই বলবে। আর কোন গ্রন্থি থেকে কী খরিত হয়, অন্তঃক্ষরা থেকে মেনলি হরমোন, বহিঃক্ষরা থেকে উৎসেচক, মিশ্র গ্রন্থি থেকে হরমোন উৎসেচক, বোধ দুটোই খরিত হয়। আর অন্তঃক্ষরা গ্রন্থির অনেকগুলো নাম রয়েছে, সেই নামগুলো প্রত্যেকটা মনে রাখবে, বহিঃক্ষরারও তাই। তাহলে কী কী নাম, অন্তঃক্ষরা, অন্ত মানে ভেতর, এন্ডো মানে ভেতর, তাই জন্য অন্তঃক্ষরা বা এন্ডোক্রাইন, বা যেহেতু নালী নেই অনাল, নালী ছাড়া বলে অনাল গ্রন্থি। আর এর নাম হচ্ছে বহিঃক্ষরা, এক্সোক্রাইন গ্ল্যান্ড বা নালীযুক্ত বলতে সনাল গ্রন্থি বলা হয়। বেশ, এবার প্রধান অন্তঃক্ষরা গ্রন্থি এবং তাদের থেকে কিছু খরিত হরমোন, সেগুলো সম্পর্কে আমরা একটু জানব। দেখো, আমাদের প্রধান অন্তঃক্ষরা গ্রন্থির নাম কি বলেছিলাম না, পিটুইটারি। প্রধান অন্তঃক্ষরা গ্রন্থি কি বলেছিলাম, পিটুইটারি গ্ল্যান্ড। এই পিটুইটারি থেকে আমাদের শরীরের ম্যাক্সিমাম হরমোনগুলোই খরিত হয়, তাই তো? তো এটা কোথায় অবস্থিত না, আমাদের মস্তিষ্কের মূল দেশে দুটি খণ্ড বিশিষ্ট পিটুইটারি গ্রন্থি থাকে। কোথায় অবস্থান করে না, মস্তিষ্কের মূল দেশে দুটি খণ্ড বিশিষ্ট পিটুইটারি গ্ল্যান্ড থাকে। উপরের খণ্ডকে অগ্র পিটুইটারি আর নিচের খণ্ডকে পশ্চাৎ পিটুইটারি। তাই পিটুইটারিকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে, কারণ দুটো থেকে আলাদা আলাদা হরমোন খরিত হয়, একটা হচ্ছে অগ্র পিটুইটারি আর একটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি। পশ্চাৎ পিটুইটারি।
তো এই অগ্র পিটুইটারি থেকেই আমাদের শরীরের ম্যাক্সিমাম হরমোনগুলো খরিত হয়। যেমন হচ্ছে দেখো, অগ্র পিটুইটারি থেকে যে হরমোন, তোমরা যখন বড় হবে আরও অনেক হরমোনের নাম জানবে, তাও তোমাদের যেহেতু সিলেবাসে অল্প করে রয়েছে, তো সেই হরমোনগুলোর নাম আমরা একটু জানবো। যেমন একটু আগে আমি তোমাদের বলেছি সোমাটোট্রপিক হরমোনের কথা বলেছি, যেটাকে বৃদ্ধি হরমোন বা গ্রোথ হরমোন বলা হচ্ছে। এই হরমোন আমাদের কিন্তু পিটুইটারি গ্ল্যান্ড থেকে খরিত হয়, মানে অগ্র পিটুইটারি থেকে অবশ্যই। তো আমি তোমাদের সিলেবাসে না থাকলেও কিছু কিছু হরমোনের নাম লিখে রাখছি, যেগুলো তোমাদের অগ্র পিটুইটারি থেকে খরিত হয়। তাহলে অগ্র পিটুইটারি থেকে খরিত হরমোনের নামগুলো তোমরা পড়ে রাখবে, এটা তোমাদের পরবর্তীকালেও কাজে লাগবে। তাহলে অগ্র পিটুইটারি থেকে যে হরমোনগুলো খরিত হয় সেগুলো আমি এখানেই লিখছি। আছে বেশ, অগ্র পিটুইটারি থেকে নিশ্চিত হরমোনগুলোর নাম হচ্ছে, আমি শর্টে লিখছি, শর্টটায় তোমরা এখন মনে রাখবে ACTH। ফুল ফর্মটা একবার বলে দিচ্ছি, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, ঠিক আছে। ACTH হলো। এছাড়াও আর কি হরমোন খরিত হয়? TSH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন এখান থেকে খরিত হয়। আর কি হয়? GTH, GTH এর ফুল ফর্ম হচ্ছে গোনাডোট্রপিক হরমোন বা গোনাডোট্রপিন হরমোন, গোনাডোট্রপিক হরমোন, কি না? গোনাডোট্রপিক হরমোন। এই গোনাডোট্রপিকের আবার অনেকগুলো ভাগ রয়েছে। তো যাই হোক, তোমরা মোটামুটি অগ্র পিটুইটারি থেকে মনে রাখবে ACTH, TSH, আর একটা হচ্ছে GTH বা গোনাডোট্রপিক হরমোন। এই গোনাডোট্রপিক হরমোনের আবার অনেকগুলো ভাগ রয়েছে, সেগুলো হচ্ছে FSH, LH, ICSH, LTH, ঠিক আছে। তো এই ধরনের হরমোনগুলো, এছাড়াও তোমার FSHকে, আচ্ছা ঠিক আছে, ওগুলো তোমাদের এখন জানার দরকার নেই, তোমরা এখন ছোটো। আর পশ্চাৎ পিটুইটারি থেকে হরমোন যে খরিত হয় তাদের নামগুলো হচ্ছে, একটা নাম হচ্ছে ADH আর একটা নাম হচ্ছে অক্সিটোসিন। ADH ADH হচ্ছে তোমার অ্যান্টিডায়াবেটিক হরমোন, আর একটা হচ্ছে অক্সিটোসিন। এই দুটোই মেনলি খরিত হয়, অক্সিটোসিন। এই নাম কটা মনে রাখবে, ব্যাস, তাহলেই হবে। তোমরা যেহেতু এখন ছোটো, তাহলে মনে রাখবে অগ্র পিটুইটারি থেকে এই হরমোনগুলো খরিত হয়। এর আবার যে ভাগ আছে ওগুলো এখন জানলেও হবে, ACTH, TSH, আর একটা হচ্ছে GTH, আর একটা কি STHটাও লিখে দেওয়া উচিত, সোমাটোট্রপিক হরমোন STH। এটা হচ্ছে তোমার অগ্র পিটুইটারি থেকে খরিত হরমোন। আর পশ্চাৎ পিটুইটারি থেকে মেনলি দুটো হরমোন খরিত হয়, একটা হচ্ছে কি না ADH, আর একটা হচ্ছে অক্সিটোসিন। এবার দেখবে তোমাদের বইতে দেওয়াও আছে দুটি হরমোন, সোমাটোট্রপিক হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং গোনাডোট্রপিক হরমোন, নামগুলো দেওয়া আছে। আমি যা শর্ট ফর্মগুলো লিখে দিয়েছি। ACTH এইটা শুধু নেই বোধ হয়, সোমাটোট্রপিকটা রয়েছে, থাইরয়েড সোমাটোট্রপিক এটা, থাইরয়েড স্টিমুলেটিংটাও রয়েছে, গোনাডোট্রপিক হরমোনটাও রয়েছে। আর ACTH এটা অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। আর যেটা এখান থেকে খরিত হয় সেটা অক্সিটোসিন, আর ADHকে ভেসোপ্রেসিনও বলা হয়। এই দুটো নামই রয়েছে। বেশ, তাহলে প্রথম আমাদের সিলেবাসে রয়েছে সোমাটোট্রপিক হরমোনের কথা রয়েছে। সোমাটোট্রপিক হরমোন, এই হরমোনকে বলা যায় বৃদ্ধি পোষক হরমোন। বৃদ্ধি পোষক হরমোন মানে হচ্ছে যে হরমোন আমাদের পেশি এবং হাড়ের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটিয়ে আমাদেরকে দৈর্ঘ্য বাড়াতে সাহায্য করে, তাদেরকে বলা হচ্ছে কি বৃদ্ধি পোষক হরমোন বা গ্রোথ হরমোন। কি বলা হচ্ছে? বৃদ্ধি পোষক বা গ্রোথ হরমোন। এই গ্রোথ হরমোন কি হয় না, যদি বেশি পরিমাণে খরিত হয় তাহলে আমাদের বিপদ হয়ে যায়, আবার কম খরালেও বিপদ হয়। বেশি খরালে কি হয় না, আমাদের উচ্চতা অনেক বেড়ে যায়, যেটাকে অতিকায়ত্ব বলা হয়। আবার কম ক্ষরণ হলেও সেটা আমাদের বামনত্ব রোগ দেখা দেয়। বেশ, আজকের ক্লাসে আমরা এইটুকুই জানলাম। পরের দিন আমরা ইন ডিটেলসে এই হরমোনগুলো সম্পর্কে জানবো।